21 বছরের প্রভুদাসী মীনা মা হতে চলেছিল, আর সেই প্রথাকে ছাড়তে চাইছিল। সে চাইছিল না যে তার আসন্ন সন্তানকে পরম্পরা আর বংশের নামে প্রভুদাসী বানানো হোক। দেবী মায়ের সামনে যে কথা তুমি দিয়েছিলে সেটা ভুলে গেছো? না ঠাকুর মশাই, কোন প্রভুদাসী নিজের শপথ কেমন করে ভুলবে? বাকি প্রভুদাসীরা সব কথা পালন করছে, তোমার মেয়ে মীনা পরম্পরা পালন করছে না। না ঠাকুর মশাই, সেরকম কোনো ব্যাপার নয়। দেবী মায়ের কৃপায় আমার মেয়ে মা হতে চলেছে। আমার পুরো ভরসা আছে যে দেবী মা আমাদের মেয়েই দেবেন। তুমি তো দেবী মায়ের একজন বড় ভক্ত, তোমার মেয়ের মাথাটা যেন বিগড়ে না যায়। দেবী মায়ের অভিশাপ লাগলে না, কোনো শক্তি নেই তাকে বাঁচাবে, কোনো শক্তি নেই। নিজে তো মরবেই, পুরো পরিবারকে মেরে ছাড়বে। ছেলে হলে নাম রাখবো সঞ্জয়, আর মেয়ে হলে আশা, ঠিক আছে? ছেলে হোক মেয়ে হোক যাই হোক, কিন্তু আমি ওকে এই কাজে আসতে দেব না। আমি ভেবে নিয়েছি। বুঝতেই পারছি না, তোমার হাসিটা বেশি সুন্দর নাকি তোমার ভাবনা? তুমি এসেছিল তো আমার হাসিটার জন্যেই, যেরকম সবাই আসতো। কিন্তু এটা তো ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছিল যে মীনা প্রভুদাসী হবে আর প্রভুদাসী মরবে। এরকম কিচ্ছু হবে না। 9 বছরের ছিলাম যখন আমাকে আর আমার বান্ধবী প্রভাকে প্রভুদাসী করা হয়েছিল, আর তখন তো আমরা এই কথাটার মানেটাও জানতাম না। তার আগে পর্যন্ত তো আমরা খুব খুশিই ছিলাম, ভালোভাবে জীবন কাটাচ্ছিলাম। অর্জুন, আমি আমার সন্তানকে পৃথিবীর সমস্ত আনন্দ দিতে চাই, আর সেই আনন্দ ওর থেকে ছিনিয়ে নিতে চাই না। আমার বাবাকে সেটা আমি কোনোদিনও জানতে পারিনি, কিন্তু আমার এই সন্তান, ও নিশ্চয়ই জানবে যে ওর বাবার নামটা কি ছিল। জানিস, বাইরে প্রভুরা অপেক্ষা করছে যারা তোর থেকে সেবা চায়, কিন্তু তুই যেটা করছিস অন্যায় করছিস। আমি আর অন্য পুরুষের সাথে সময় কাটাবো না মা। আমি অর্জুনকে ভালোবাসি। আমাদের প্রভুদাসীদের জন্য ভালোবাসা বিষের মতো, বুঝলি? যতক্ষণ যৌবন থাকে ততক্ষণ এটা বাঁচিয়ে রাখে, বয়স চলে গেলে না তখন এটা আসল রূপ দেখাবে। অর্জুনও কিন্তু আমাকে খুব ভালোবাসে মা। কিন্তু ভালোবাসায় পেট ভরে না মা। অর্জুন চাইলেও তোর জন্য খরচা করতে পারবে না, আর তুই ফ্যাক্টরিতে গিয়ে যত ইচ্ছে পরিশ্রম কর না কেন, তাতে তুই, তোর মেয়ে আর আমার জীবন কেটে যাবে না। তারপর দেবী মায়ের অভিশাপ, তুই ওনাকে রুষ্ট করতে চাস? অর্জুন আমাদের সাহায্য করবে মা। করবে হয়তো, কিন্তু ততক্ষণ যতক্ষণ ওর অন্য প্রভুদাসীকে মনে না ধরে। এতে ভুলটাই বা কোথায়? ওর অধিকার আছে। তারপর কি হবে? মাথা ঠান্ডা করে ভাব, আমরা প্রভুদাসী, আমাদের মন থাকতে নেই। অর্জুন, একবার মেয়েটার সঙ্গে দেখা করে নে, বেশ ভালো বংশের মেয়ে। 24 বছর বয়স হয়ে গেল তোর, এবার তোর বিয়ে করে নেওয়া উচিত। একটা মেয়ে আছে কেশবদা, মীনা নাম ওর। কে? মীনা ওই প্রভুদাসী যার কাছে তুই যাস? হ্যাঁ বৌদি। কথাটা তোর বিয়ে নিয়ে হচ্ছে। ও দাসী, হ্যাঁ কখনো সখনো ওর কাছে যাস, ঠিক আছে, কিন্তু স্ত্রী স্ত্রী হতে পারবে না। অর্জুন, আরে বিয়ে করেও তো তুই প্রভুদাসীর কাছে যেতে পারবি, সবাই যায়, কোনো অসুবিধে নেই। আর ছোট শোন,
যে মেয়েটার সঙ্গে তোর বিয়ের ব্যাপারে কথা বলছি আমরা, ওর বাবা খুব বড় লোক, নিজের ব্যবসায় তোকে অংশীদার করে নেবে। আর তুই তো পড়াশোনা জানা ছেলে, অনেক দূর অব্দি যাবি। ঠিক আছে বাবা, আমাকে ভাবতে দাও, কিন্তু আমি না বলা অবধি সম্মতি জানিও না। কাকিমা, মিনা, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। প্রভা কোথায়? 6 বছর হয়ে গেছে ওকে দেখিনি। এখানেই আছে, দেখ, এই চন্দ্রা, প্রভার মেয়ে। আরে বাহ, তাই নাকি? আয় আমার কাছে, সব ভেতরে যাই। প্রভা, মিনা, কেমন আছিস প্রভা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর এ কি, তুই এখানে আছিস? আমিও এখানে কবে থেকে আছি জানিস? আমার সাথে একবারও দেখা করতে এলি না। আমি কালকেই তো এসেছি রে, আজকেই তোর সাথে দেখা করতাম আমি। আচ্ছা, খুব মনে পড়তো রে তোকে। আমারও। অনেকটা বয়স্ক ছিল লোকটা, কিন্তু টাকাটা ভালো দিচ্ছিল, তাই আমি গিয়েছিলাম ওনার সাথে। তাছাড়াও আমি একজনের সাথেই চেয়েছিলাম থাকতে। তা লোকটা বুড়ো হোক বা যেমনই হোক না কেন, কিন্তু এরকম তো হলো না। 4 বছর পরে বাচ্চাটা হলো। আর ওই লোকটার ব্যবসায় অনেক ক্ষতিও হয়েছিল। না না বাবু, আপনি এরকম কেন বলছেন? আর আপনি তো একে অনেক দাম দিয়ে কিনেছিলেন, তাহলে এখনই কেন ফিরিয়ে দিচ্ছেন? আর দেখুন না, চন্দ্রাও খুব তাড়াতাড়ি প্রভুদাসী হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ততদিন পর্যন্ত মা আর মেয়েকে আপনার কাছে রেখে দিন। আমার দ্বারা আর হবে না, তুমি অন্য খরিদ্দার দেখে নাও, এখন যাও। দু 4 দিনের মধ্যেই মা অন্য খদ্দেরও খুঁজে নিয়েছিল, ভালো টাকা দিতেও রাজি হয়েছিল, বাচ্চা থাকা সত্ত্বেও। ওই গ্রামেরই ছিল নাকি? হ্যাঁ, মিহানপট্টির। কিন্তু কিছুদিন বাদে অনেক দূরে শহরে নিয়ে গেল। শহরে? কোন শহরে? বম্বে? না, দিল্লি। ও কি ওখানে কাজ করতো নাকি? না, আমি ওখানে কাজ করি। রানী দিদি, এই যে সে। আচ্ছা, তাহলে তুই প্রভুদাসী? হ্যাঁ। ভালো কথা। নীলিমা, নীলিমা। হ্যাঁ রানী দিদি। নীলিমা, নিয়ে যা ওকে, আর ওর ঘরটা ঠিক করে দে। এখন থেকে ও এখানেই কাজ করবে। আমার আয়ের ভাগ ওই লোকটাকে দিতে হয়, আর প্রত্যেক মাসে রানী দিদি আমায় মাইনেও দেয়। ওরা নিশ্চয়ই তোকে ভালো টাকা দেয়। কোথায় ভালো টাকা? দিনে কখনো 4, কখনো 5, 10-12 জন খরিদ্দার চলে আসে, কিন্তু সব রোজগার রানী দিদি নিজেই নিয়ে নেয়। এখন রানী দিদি আমায় যা টাকা দেয়, সেটায় দিল্লির মতো বড় শহরে থাকাটা মুশকিল হয়ে যায়। এর জন্য মেয়েটাকে মার কাছে রেখে যাচ্ছি। ওখানে গিয়ে টাকা রোজগার করব, যতটা পারবো সেটা পাঠাবো। তাছাড়াও কিছুদিন বাদে মেয়েটারও তো বিয়ে দিতে হবে। হ্যাঁ। প্রভা, তো সেই দিনটার কথা মনে আছে যখন অরুণ দাদা এসেছিল আমাদের বলতে যে আমাদের এবার বিয়ে হবে? বিয়ে? কিন্তু আমরা তখন কি জানতাম যে বিয়েটা আমাদের জীবনটাকে নরক বানিয়ে দেবে? মিনা, পাগল হয়ে গেছিস নাকি? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? এটাই তো আমাদের জীবন, এটাই তো সবকিছু। কি ভাবছিস তুই? প্রভা, আমি গর্ভবতী। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। দেবী মার কৃপায় যেন মেয়েই হয়। আমার যদি মেয়ে হয় তো ও কখনোই প্রভুদাসী হবে না। কেন? কারণ প্রভুদাসীদের জীবন কখনোই ভালো হয় না। আর তাছাড়াও কোনো পুরুষ আমাকে কখনোই টাকা দিয়ে ব্যবহার করতে পারে না। আরে পাগল,
এটাই তো কাজ আমাদের, খেতে পাই এর থেকে। তুই রোজগার কি করে করিস? আমি এখন একটা ফ্যাক্টরিতে কাজ করি। ফ্যাক্টরিতে দিনমজুরি? মিনা, তার মানে তুই কোনো লোকের সাথে থাকিস না? ওর বাবা অর্জুন, এখন শুধু ওই আছে। তার মানে তুই নিজের বাচ্চাকে কখনো প্রভুদাসী বা প্রভুদাস কখনো হতে দিবি না? কখনো না। মিনা, এটাই আমাদের জীবন। পুরোহিত মশাই বলেন তো, রীতি, পুরুষদের সেবা, এইসব দেবী মাকেই সেবা করা। আমরা জন্ম থেকে এরকম। তো এটা এখন কিভাবে বদলাতে চাইছিস তুই? মিনা সেই দেবী মায়ের কাছে শক্তি প্রার্থনা করছিল যার নাম করে সমাজ তাকে শোষণের শৃঙ্খলে জড়িয়ে রেখেছিল। মিনা নীরব ছিল, তার অন্তরাত্মা কাঁপছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে সেই অত্যাচার আর সহ্য করবে না। আর এই সিদ্ধান্তই তাকে শক্তি যোগায়, তার সাহস যোগায়। তার প্রতি বিভিন্ন দিক থেকে ধেয়ে আসা বাণ মিনা শান্তভাবে কিন্তু ভয় পাওয়া মন নিয়ে সহ্য করছিল। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে এমন কোনো দরজা আছে, এমন কোনো সুড়ঙ্গ রয়েছে যার মাধ্যমে সে তার আসন্ন সন্তানকে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে পারবে। গর্ভে বাড়তে থাকা সন্তানের সঙ্গে সঙ্গে মিনার বিশ্বাসও নীরবে বেড়ে চলেছিল যে সবশেষে সিদ্ধান্ত তার পক্ষেই যাবে। সে তার সন্তানকে এই প্রথার হাত থেকে বাঁচাতে পারবে। আর তার অর্জুনের উপরেও আস্থা বেড়েই চলেছিল। সেই তাকে সম্মানের সঙ্গে প্রথম হাঁটতে শিখিয়েছে, ডানা মেলে ওড়ার প্রথম স্বপ্ন সেই দেখিয়েছে। মিনা এমন এক পথে চলতে শুরু করেছিল যেখানে মাটির চেয়ে কাটা বেশি। সে বেঁচে থাকার এক নতুন পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছিল, যা প্রভুদাসী প্রথার ঠিকাদারদের জন্য সহ্যের বাইরে ছিল। কিন্তু মিনা স্থির করে নিয়েছিল যে সে তার সম্মান আর আসন্ন সন্তানের ভবিষ্যৎকে ওইসব ঠিকাদারদের হাতে কাঠের পুতুল হতে দেবে না। এই তো হয়ে গেছে রে মা, একটু ধৈর্য ধর। বাস বাস বাস, আর একটু সহ্য কর। বাস 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 মিনা, আর একটু সহ্য কর বাবা। আর একটু চাপ দে, আর একটু চাপ দে। এই তো হয়ে গেছে মা। হ্যাঁ হ্যাঁ, এই তো আর একটু মা, হয়ে গেছে মা। বৈষ্ণবী, দেবী মা তোকে আশীর্বাদ করেছে, মেয়ে হয়েছে, মেয়ে। শুনছিস? মেয়ে হয়েছে তোর, মেয়ে হয়েছে, মেয়ে। দেবী মা গো। জয় দেবী মা। দেখলে তুমি দেবী মায়ের কত দয়া? হ্যাঁ ঠাকুর মশাই, দেবী মায়ের কৃপায় মেয়ে হয়েছে আমাদের। দেবী মাকে মহাভোগ নিবেদন করবে তো? নিশ্চয়ই ঠাকুর মশাই, দেবী মাকে নিশ্চয়ই মহাভোগ দেব। দেবী মা, তোমাকে মহাভোগ দেব। আশা নামটা কেমন হবে? আচ্ছা মা, আমার মেয়ে কি সুন্দর না? আমাদের মেয়েরা সুন্দরী হয় বাবা, যাতে ওরা দেবী মায়ের সেবা করতে পারে। আমার নাতনি এক এমন প্রভুদাসী হবে যে ওর মা হতে পারেনি। এই তো, কেমন আছে অর্জুন? এবার তুমি কি নাম রাখবে ভাবছো? কয়েকদিনের মধ্যেই আশার ভাই বা বোন হবে। তুমি খেলো বাবা। হ্যাঁ, ভেবে দেখছি, কিন্তু তার আগে আমি অন্য কিছু ভাবছি।
কি? মিনা, চলো আমরা বিয়ে করে নিই। হ্যাঁ, আমি জানি যে আগে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু না, আগেও জিজ্ঞাসা করার দরকার ছিল না, আর এখনো নেই। কেন? কারণ এটা হতে পারে না অর্জুন। দেখো, আমি শুধু আমার বাচ্চাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ চাই, কিন্তু যদি আমি স্বপ্ন দেখতে শুরু করে দিত তো দেবী মার অভিশাপ সবার উপর এসে পড়বে। মিনা, যদি তুমি প্রভুদাসী থাকো তাহলে বাচ্চারা কি করে ভালো থাকবে? আর সবাইকে খুশি রাখতে গেলে নিজে খুশি থাকতে পারবে না। তোমায়, আমায়, আমাদের দুজনকে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হবে। শোন না, যদি দেবী মায়ের কৃপা থাকে আর এবারও মেয়ে হয় না, তাহলে দেবী মাকে 3-3টে মহাভোগ দেব। আমি তো ভাবছি দুজনের বিয়ে একসাথে দিয়ে দেব। মা, আমরা এই ব্যাপারে কথা না বলি তো সেটাই ভালো। ভালো হয় তুই যদি এই কথাগুলো বারবার বলা বন্ধ করিস, যেটা কখনো হতেই পারে না। আমি বলে আসছি আর বলতে থাকবো। আশা আমাদের প্রথা এগিয়ে নিয়ে যাবে, আর তোর যে মেয়ে আসছে সেও একই কাজ করবে। ওর সাথে বিয়ে করবি? ও বিয়ে করে নিয়েছে অনেক জনের সাথে, যে কেউ চাইলেই পয়সা দিয়ে ওর সাথে শুতে পারে। আরে স্ত্রী হলো সেই যে শুধু শুধু তোমার জন্য হবে, যে তোমার সন্তানের জন্ম দেবে, যে এই বাড়িটাকে সংসার বানাবে, সেই হচ্ছে স্ত্রী। মিনা শুধু আমার, ও আমার আশার মা, আর ওই আমার সংসারটা পূর্ণ করবে। এই বাচ্চা শুধু বাপের নাম হলেই চলে না, মায়ের নামও খুব জরুরি। আরে বাবার যদি চরিত্রের দোষ থাকে না, সমাজ তাহলেও ক্ষমা করে দেবে, কিন্তু একটা প্রভুদাসী মাকে। ওই বাচ্চাটাকে কি বলা হবে জানিস? জীবনটা বদনাম হয়ে যাবে, বদনাম। সারা জীবন শুধু বদনাম শুনবে, শুধু বদনাম। আর জানি না কত আত্মীয়দের সাথে, জানি না কত চেনাশোনাদের সাথে কার কার সাথে সম্পর্ক আছে ওর। সবাইকে কেমন করে উত্তর দেব আমরা? সেসব নিয়ে ভাবি না আমি আর মিনা এসব সহ্য করে নেব। যদি দরকার পড়ে তাহলে অন্য কোথাও চলে যাব নিজের বাচ্চাদেরকে নিয়ে। একে অপরকে আমরা ভালোবাসি। তোর এই ভালোবাসা এতটা তিক্ততা তৈরি করে দেবে না যে আমি ভুলে যাব আমি তোর দাদা, আর আমি তোকে প্রাণে মেরে দেব। তোমার যা করার তুমি করে নাও দাদা, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমাদের আরেকটা বাচ্চা হতে চলেছে। যত খুশি বাচ্চার জন্ম দে না, সম্পর্ক রাখ ওর সাথে, কিন্তু বিয়ে করবি না। তাহলে আমার বাচ্চাদের কি হবে? প্রভুদাসীর মেয়ে তো, ও প্রভুদাসী হবে। আশা আমার মেয়ে, আর ও এই বাড়ির মেয়ে হয়ে থাকবে। আমাদের বাড়ির মেয়ে বানাবি? আমাদের বাড়ির মেয়ে হয়ে থাকবে ওই ছোট লোক দাসীর মেয়েকে তুই? ও তো নিজেই জানে না যে ওর আসল বাবা কে, আর তুই ওই বাচ্চাদের বাবা হওয়ার কথা বলছিস। এরপরেও যদি ও এই জেদ না ছাড়ে, তাহলে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আর না এই বাড়ির সম্পত্তির কোনো অংশ পাবে। সূর্যকে পশ্চিম থেকে উদিত করবার চেষ্টা করছিস তুই? এটা কখনো হবে না। প্রভুদাসীদের সাথে কেউ বিয়ে করে না। আমাদের কথা ছেড়ে দে, ওর লোকগুলোর কথা ভাব। ওরা এটা হতে দেবে? তোমরা কি চাও, ওরা কি চায় সেটা দিয়ে কিন্তু আমার আর মিনার জীবন চলবে না বাবা। ওরা যে হওয়া এক জিনিস, আর জবরদস্তি করে আরেক জিনিস। তোমাদের যা করার করে নাও, কিন্তু সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, মিনার আমি আলাদা থাকবো না। বুঝতে পেরেছি, তুই এইভাবে শুধরবি না। বেরিয়ে যাই বাড়ি থেকে। যেদিন তুই ওকে আর ওর বাচ্চাদের ভুলে যেতে পারবি, সেদিনই তুই আমাদের বাড়িতে ফিরে আসবি। ততদিন ভাববো আমার দুটো ছেলে নয়, একটাই ছেলে। কোথায় জন্মেছিলাম আর কে জন্মেছিল সেটা আমি বদলাতে পারবো না, আর না মিনা বদলাতে পারবে। কিন্তু আমরা আমাদের জীবনটা নিশ্চয়ই পাল্টাবো। যদি তোমাদের চিন্তা ভাবনা পাল্টায়, তাহলেই আমি তোমাদের স্বীকার করব। আবার ততদিনের জন্য মিনা, দেবী মায়ের নামে শপথ কর। তোর মেয়েকেও দেবী মায়ের চরণে নিবেদন করবি। শপথ কর। হ্যাঁ বল মিনা, হ্যাঁ বল। ভুলে যাস না মিনা,
চুপ করে থাকলেও দেবীমা কিন্তু বুঝতে পারছে তার অভিশাপ কিন্তু নিশ্চুপেই ঘটে যায়। ওনার ক্রোধ যখন কারোর ওপর বর্ষায় তখন সেটা ভয়ঙ্করী হয়। তোর সেই কষ্টে পৃথিবী কেঁপে উঠবে। শুনেছিস তুই ঠাকুরমশাই কি বলছে? মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছিস তুই মিনা, শুনে নে, যদি তুই নিজেকে কিংবা তোর মেয়েকে সেবার রাস্তা থেকে সরিয়ে নিজেই স্বর্গ রচনা করতে চাস, সেই রাস্তাটা তোকে নরকে নিয়ে যাবে। এ আমি বলছি না, এটা দেবী মা বলছেন। তুমি একদিন আমায় একটা কথা বলেছিলে যে আমি তোমার সাথে প্রথমবার দেখা করতে এসেছিলাম অন্যদের মতোই, শরীরের খিদে মেটাতে। তোমায় যে এতটা ভালোবেসে ফেলবো এটা আমি ভাবতে পারিনি। অর্জুন, তুমি কি জানো, তুমি সেই প্রথম পুরুষ যে আমার সাথে এত সম্মান দিয়ে, এত ভালোবাসা দিয়ে কথা বলেছে। তোমার সঙ্গে দেখা হওয়ার পর স্বপ্ন দেখার সাহস করেছি আমি। সেই স্বপ্নগুলো সত্যি হবে। কাগজের নৌকোর মতন হয় এই স্বপ্নগুলো, এগুলো তো নিশ্চয়ই ডুববে। তারপর আমরা যতই চেষ্টা করে যাই না কেন, এই কাগজের নৌকোগুলো তো একদিন ডুবেই যায়। আমাদের জীবনটা আর কোনোদিনই শোধরাবে না অর্জুন। বিদ্রোহের এই ছোট্ট নৌকা সমাজের শক্তিশালী ঘূর্ণিপাকে ভীষণ দুলে ওঠে, কিন্তু সেই দম্পতির মনে আশা এখনো শ্বাস নিচ্ছিল। সেই ভরসায় পূর্ণ ছিল যে যাই হোক না কেন তারা একে অপরের সঙ্গ কখনোই ছাড়বে না। আর তারপর এলো ভাগ্য প্রেরিত এক সুযোগ, ডুবন্ত নৌকার দিকে বাড়িয়ে দেওয়া একটা রশি। মিনা, মিনা, আমার নাম বিশাখা। এখানে গ্রামের লোকেরা তোমাকে আমার সঙ্গে দেখে ফেললে অসুবিধা হবে। অন্য কোথাও গিয়ে কথা বলি? আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, শহরে একটা সংস্থা আছে, সেখানে কাজ করি। আমার কাছে কি চান আপনি? কিচ্ছু না, আসলে আমি তোমাকে কিছু দিতে চাই। কি? সরকার মেয়েদের জন্য কিছু সুবিধা দিয়েছে, বিশেষ করে প্রভুদাসীর মেয়েদের জন্য। এরকম কেন? যাতে তোমার মেয়ে পড়ে, এগোয় জীবনে। সত্যি? সরকার এই কুপ্রথা শেষ করতে চায়। সরকার এই প্রথা পুরোপুরি বন্ধ করতে চায়। এটা একদম বেআইনি, তবুও চলছে। এইসব আমি সত্যি একেবারেই জানতাম না। এটাই আমাদের কাজ, তোমাদের মতন মেয়েদের কাছে এইসব ইনফরমেশন পৌঁছানো। আমাকে একজন বলল, তুমি এখন অন্য পুরুষদের কাছে যেতে চাও না, বেরোতে চাও এইসব থেকে। আর তোমার আশাই নাম তো? আশার এখন 3.5 বছর বয়স। আমি ওকে স্কুলে ভর্তি করাতে পারি। ও একটা এমন জীবন পেতে পারে যা অন্যান্য বাচ্চারা পায়। হেসে খেলে পড়াশুনো করে ওকে প্রভুদাসী হওয়ার থেকে আমরা বাঁচাতে পারি। এটা আমার ফোন নাম্বার, যখন ইচ্ছে আমাকে ফোন করতে পারো। বিশাখা দেবী বলছিলেন যে সরকারের এরকম কোনো স্কিম আছে যেটাতে উনি আমাদের আশাকে পড়াশোনা করাতে পারেন, কিছু টাকাও পাইয়ে দেবেন, প্রত্যেক মাসে 15,000। কিন্তু সেটার জন্য তো আশার বার্থ সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আমি মিউনিসিপ্যালিটি অফিসে গেছিলাম, বললো সার্টিফিকেটের জন্য বাবার নাম লাগবে, বিয়ের কাগজ লাগবে, আর সেই হাসপাতালের অ্যাড্রেস যেখানে আশা জন্মেছিল। আমাদের কাছে কোনোটাই নেই। একবার শহরে গিয়ে বিশাখা দেবীর সঙ্গে দেখা তো করতে পারি, আমরা ওনাকে সবকিছু বলে দেবো। সব থেকে দামি কথা হলো মিনা নিজেই এই প্রথা থেকে বেরোতে চাইছে, আর তোমরা দুজন বিয়েও করতে চাও। দেখুন ম্যাডাম, মিনা নিজের মাকে দুঃখ দিতে চায় না, আর ওরা দেবীমার অভিশাপকে ভীষণ ভয় পায়। কিন্তু যেটা দরকার সেটা করতেই হবে। আশার জন্ম প্রমাণপত্র তৈরি হয়ে যাবে, একটু সময় লাগবে কিন্তু তৈরি হয়ে যাবে। যদি তোমাদের দুজনের বিয়ে হয়ে যেত তাহলে কাজটা সহজ হতো, কিন্তু কোনো ব্যাপার নয়, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। কিন্তু আরেকটা যে বাচ্চা হতে চলেছে, ও বাবার নাম, হসপিটালের নাম আগে থেকেই পেয়ে গেলে ভালো হয়।
যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তাহলে আমরা একবার মিনার মার সাথে কথা বলবো। না, আমি খুব ভালো করে জানি ওই স্কুলে বাচ্চাদের মাথায় কি বিষ ঢোকানো হয়, কিভাবে ওদের আমাদের প্রথা থেকে সরিয়ে রাখা হয়। আর আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। ওর কোনো মানুষের সাথে বিয়ে হতে পারে না। আর এর আগামী কয়েক বছরের মধ্যে বিয়ে দেব প্রভুর সাথে। আমি আর ওর মা দেবী মায়ের কাছে শপথ নিয়েছি। কিন্তু মিনা এই প্রথা নিয়ে বাঁচতে চাইছে না। ও চাইছে না যে ওর মেয়ে এই জীবনটার মধ্যে আসুক। আমি লেখাপড়া করিনি তো কি ভাবলেন যে কিছুই জানি না? কোনটা ঠিক আর ভুল কিছুই জানি না। আমাদের সব সময় বলা হয়ে থাকে যে কিভাবে তোমরা আমাদের নির্বংশ করছো। এরকম ব্যাপার নয় বৈষ্ণবী দিদি, আপনি একবার আমার কথাটা শুনে দেখুন। আমার বাড়িতে এসে আমার সংসারই ভাঙার চেষ্টা করছো? খুব ভালো হয় এখান থেকে বেরিয়ে যাও, নইলে ঠাকুরমশাইকে যদি একবার বলি তো পুরো গ্রাম এখানে জড়ো হয়ে যাবে। আমরা আপনার সংসার ভাঙতে আসিনি দিদি, কিন্তু এই প্রভুদাসী প্রথাটা আপনার সংসার গড়ে উঠতে দিচ্ছে না। ব্যাস, যথেষ্ট হয়েছে বাজে কথা। যদি দেবী আম্মা একবার পুরোহিতের মাধ্যম ছেড়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলতেন তাহলে উনি এটাই বলতেন যে আপনার মেয়ে মিনা একজন মানুষ। ও কারো সেবা করার জন্য জন্মায়নি, ও নিজেই নিজের ভাগ্যের মালিক। আর বৈষ্ণবী দিদি, যদি দেবী মাকে আপনি সম্মান করে থাকেন তাহলে মিনাকেও সম্মান করবেন। মনে হচ্ছে তোমরা তৈরি হয়ে এসেছো যে পুরো গ্রামের কাছে অপমানিত হয়ে যাবে। মা, আমি ওনাতে ডেকেছি। তুই চুপ কর, শুনেছিস? জানি না তোর মাথার ভেতরে এরা কি সব ঢুকিয়েছে। মা, এনারা আমাদের সাহায্য করতে এসেছেন। আচ্ছা, হ্যাঁ, সরকার থেকে আমাদের কিছু টাকা দেওয়া হবে আমাদের আশাকে পড়ানোর জন্য। আর এতে আমাদের আশাকে তোমার বা আমার মতো কোনো পুরুষের সঙ্গে সময় কাটাতে হবে না, মানুষের মতো জীবন কাটাতে পারবে আমাদের আশা। তোমার আর আমার জীবন তো কোনো পশুর চাইতেও খারাপ। পশুর চাইতেও খারাপ? শোন, আমরা হলাম প্রভু দাসী, প্রভুর সেবা করি আমরা। এরা তোকে কি খাইয়ে দিয়েছে রে যে তুই এরকম ভাবছিস? ও এরকম ভাবছে কারণ ও একজন মানুষ। যখন ও ছোট ছিল, যখন ও জানতো না কোনটা নিজের অধিকার কোনটা নিজের পছন্দ, তখন এই জীবনে ওকে ঠেলে দেওয়া হয়েছে। আর আপনার সঙ্গেও হয়তো এটাই হয়েছিল। ব্যাস, যথেষ্ট শুনেছি আমি আজে বাজে কথা। বেরিয়ে যাও এখান থেকে, বললাম না বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ওরা হলো শয়তানের দূত। শহরে যারা এনজিও টেনজিও চালায়, এটা করে সরকারি টাকা লুট করার জন্যে। তোদের মতো সাদাসিধে মেয়েকে ভুল পথে চালায়। কোনো কোনো মেয়ে ভুল বোঝে, কিন্তু তুই তার মতো নোস মিনা। তুই মায়ের সামনে শপথ করেছিস সারা জীবন তুই সেবা করবি। বিয়ে হয়ে গেছে তোর প্রভুর সাথে। দেখুন ঠাকুর মশাই, আমার এই মেয়েকে এই প্রথায় মানুষ করতে চাই না। আমি ওকে নিজের মতো বানাতে চাই না। আমি তোকে পড়াশোনা করাবো। ছোটবেলায় আমার মনে হয়েছিল এইসব বিয়ে টিয়ে আসলে ছেলে খেলা, কিন্তু আমি তো জানতাম না বিয়ে হওয়ার পরে আমার জীবনটা এত খারাপ এবং জঘন্য হয়ে যাবে। হে দেবী মা, বন্ধ করে দাও এইসব বাজে কথা। এটা তো আমার ওনার সঙ্গে দেখা হওয়ার অনেক আগে থেকেই মনে হতো ঠাকুর মশাই। ওনারা তো শুধু একটা আশা দেখিয়েছেন যে সরকার আমাদের আশাকে পড়াশোনা করানোর জন্য সাহায্য করবে, আর এটা তো আমি নিশ্চয়ই করব। প্রভুকে বিয়ে করার পরেও তুই মানুষকে বিয়ে করার ইচ্ছা রাখিস মনে, আর বাচ্চাকে পড়াশোনার বাহানা করছিস? সেরকম নয় ঠাকুর মশাই। আমি কি সত্যিটা জানি না নাকি? সরকারি কটা পয়সা আর অর্জুনের মিষ্টি কথায় ভুলে তুই দেবী মায়ের অভিশাপকে অগ্রাহ্য করছিস? তুই কখন এটা ভেবেছিস সারা গ্রামের কি প্রভাব পড়বে? ঘরে ঘরে অশান্তি শুরু হবে। মিনা, আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এই প্রথা। আমরা এই ভাগ্যের চাকাকে থামাতে পারবো না। তোর এই জেদের ফলে শুধুমাত্র আগামী ভবিষ্যৎই নষ্ট হবে না, তোর মায়ের বংশের সমস্ত আত্মা যারা এখন স্বর্গবাস করছেন তারাও প্রকোপে পড়বেন। ভুলে যাস না ওনার অভিশাপ কত ভয়ঙ্কর হতে পারে। দেবী মায়ের সম্মান রক্ষা করার বদলে তুই সম্মান নষ্ট করতে চাস? রাধিকা দেবী একদম এরকম মনে করবেন না। যদি কোনো মহিলা স্বেচ্ছায় প্রভুদাসী প্রথা ছাড়তে চায় তাহলে আমি আর আমার ডিপার্টমেন্ট হেল্প করবো না, এমনটা একদমই নয়। তাহলে অর্জুন আর মিনার বিয়ের ব্যাপারে আমাদের সাহায্য করতে আপনি এত দ্বিধা করছেন কেন? দেখুন, আগের দুটো কেসে মেয়েটার মা এবং পুরো গ্রামের লোকেরা ওদেরকে জোর করে প্রভুদাসী বানিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ওই মেয়েরা প্রভুদাসী প্রথা ছেড়ে সাধারণভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম।
কিভাবে? দেখুন, এখানে এই কেসে কেউ কিন্তু কাউকে জোর করে আটকে রাখেনি। তাহলে আমি কি করে মিনা আর মিনার মেয়েকে বাড়ি থেকে বাইরে বার করতে পারি? দেখুন, আমরা আইনের রক্ষক, আইন তো আমাদের মানতেই হবে। গ্রামের ব্যাপারটা ইন্সপেক্টর গ্রামেই থাকতে দিন। তার উপর এটা ধর্মকর্মের ব্যাপার। আপনি জোর দেখালে গ্রামবাসীরাই বাধা দেবে। এদের শ্রদ্ধাই এদের অস্তিত্ব। ভাঙতে গেলে রক্তগঙ্গা বইবে। হুমকি দিয়ে লাভ নেই। সতর্ক করছি, হুমকি নয়। আমি মিনার সঙ্গে কথা বলতে চাই, ওকে ডাকুন। আমি নিজেও জানতে চাই যে স্বেচ্ছায় ওই প্রথায় আছে নাকি জোর করে রাখা হয়েছে। বৈষ্ণবী, ডেকে আনো আমার মেয়েকে। মিনা, এনজিওর লোকেরা বলছিল তুমি আর অর্জুন নাকি বিয়ে করতে চাও। তুমি তোমার মেয়েকে পড়াতে চাও আর সরকারি স্কিমের সুযোগ নিতে চাও। কিন্তু তোমার মা, এই পূজারি আর গ্রামের সব লোকেরা তোমাকে জোর করে আটকে রেখেছে। এরা কি তোমাকে হুমকি দিচ্ছে? বলো মিনা। ওই মেয়েটা কিচ্ছু বলেনি। ও ভয় পেয়েছে ইন্সপেক্টর। চাপে আছে জানি, কিন্তু ও যদি নিজে থেকে কিছু না করতে পারে তাহলে আমরাও কিচ্ছু করতে পারবো না। আপনারা ওকে ওখান থেকে বার করুন। ওদের দুজনের ম্যাজিস্ট্রেটের সামনে বিয়ে দিয়ে দেব। তারপরে আপনারা ওদেরকে সেটেল করে দেবেন গ্রাম থেকে দূরে। প্রভুদাসীদের পুনর্বাসনের জন্য নিশ্চয়ই কোনো স্কিম আছে সরকারের, তাই না? আমার মতে এটাই বেস্ট আইডিয়া, আর কোনো উপায় নেই। দেখো, ইন্সপেক্টর তো ঠিক কথাই বলেছেন অর্জুন। একবার তুমি আর মিনা যদি ওখান থেকে বাইরে আসতে পারো তাহলে আমরাই তোমাদের সেটেল করে দেব। বিয়ে হবে, আশা স্কুলে যাবে, মিনার দ্বিতীয় বাচ্চার জন্ম হাসপাতালে হবে। সত্যি কথা বলতে কি, আমাদের খুব কম কেসে সফলতা আসে। মানে আমরা গিয়ে প্রভুদাসীর সঙ্গে কথা বলি, তাদের বুঝিও নি, কিন্তু শেষ সময় দেবী মায়ের প্রকোপের ভয় ওদের বাইরে বেরোতে দেয় না। এমন ভয় ওদের বেঁধে রেখেছে যার থেকে ওরা বেরোতে পারে না। কিন্তু মিনাই প্রথম মেয়ে নয় যে ওই প্রথা থেকে বাইরে আসছে। দেশের কত রাজ্যে এরকম অনেক মেয়ে আছে যারা এখন ভালো জীবন কাটাচ্ছে। ব্যাস, শুধু ওরা এই অভিশাপের ভয় মন থেকে বের করে দিলে আর একটা সাহসী পদক্ষেপ নিলেই আমরা ওদের সব দিক দিয়ে প্রোটেক্ট করতে পারি। কিন্তু প্রথম পদক্ষেপ মিনাকেই নিতে হবে। চলো মিনা, আমরা যাই। তোমার মা তোমায় আর আমাদের আশাকে কোনোভাবেই এই প্রথা থেকে বেরোতে দেবে না। আমার বাড়ির লোক আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। এই পরিবেশটা আমাদের জন্য ভালো নয়। চলো না অন্য কোথাও গিয়ে থাকি। অর্জুন, যদি আমি আমার আশাকে নিয়ে তোমার সঙ্গে চলে যাই তো আমি নিজের মায়ের মুখ আর জীবনে কোনোদিন দেখতে পাবো না। ওনাকে কখনো আর সাহায্যও করতে পারবো না। ভালো খারাপ যেরকমই হোক, উনি তো আমার মা। আমারও তো একটা দায়িত্ব আছে। শোন মা, আমি তোকে এরকম কিছু করতেই দেব না যাতে আমাদের প্রথা, আমাদের বংশ ছাড়কার হয়। আর যদি তুই এরকম ভুল করার কথা ভাবিস না তবে আমি নিজেকে শেষ করে দেবো, বলে রাখছি। আমি এটা করতে পারবো না অর্জুন, কিন্তু হ্যাঁ, তোমাকে একটা কথা দিচ্ছি, আমি কোনো অন্য পুরুষকে আমাকে ছুঁতে পর্যন্ত দেব না। কিন্তু আমার মায়ের মৃত্যুর কারণ কখনোই আমি হতে চাই না। মিনা, কেমন আছিস তুই? প্রভা, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আরে, ও আমাদের আশা? কত বড় হয়ে গেছে। দেখ তো কি মিষ্টি দেখতে। কখনো কখনো যায় তোর মেয়ের সঙ্গে খেলতে। একদম ওরকম, যেমন আমরা ছোটবেলায় খেলতাম। হ্যাঁ, কিন্তু এমন তো নাও হতে পারে যে তোর মেয়ে আর আমার মেয়ে সেই দশাই হবে যা আমাদের হয়েছিল। পালিয়ে যা মিনা, চলে যা এখান থেকে। প্রভা, এটা তুই বলছিস? অবাক হলি তো? গতবার এই কথাগুলো বলেই তুই আমায় অবাক করেছিলিস।
মিনা, 4 মাস আগে আমাদের ওখানে পুলিশ এসেছিল, আমাকেও ধরে নিয়েছিল, থানায় নিয়ে গেছিল। আর আর ওখানে একটা মহিলা পুলিশ ছিল। আমি ওনাকে বললাম যে আমি প্রভুদাসী। তো উনি কি বললেন? বললেন যে নিজের পুরো নাম বলো। প্রভুদাসী তোমার প্রথম নাম নাকি দ্বিতীয় নাম? কি? হ্যাঁ, আমি ওনাকে বোঝালাম যে আমি কে, কি করি, কিন্তু উনি কিছু বুঝলেনই না। বললেন যে ওটাতে তুমি ধান্দা করতে। তারপর আমি ভাবলাম, আমরা এই গ্রামে সবাইকে কত ভয় পাই, পুরোহিত মশাই, দেবী মা, নিজের মাকে, পুরুষের সেবা, এইসব। কিন্তু ওই মহিলা পুলিশটা আর লক্ষ লক্ষ শহরের কোনো লোকই আমাদের এই প্রথা, আমাদের এই বিয়ে, এসব সম্পর্কে কিচ্ছু জানে না মিনা। ওখানে সব নিজের ইচ্ছে মতন জীবন কাটায়, নিজের অধিকারের জীবন। তখন তখন তোর কথা মনে পড়লো। আমার কথা? কি? এটাই যে তুই অনেক আগেই বুঝে গেছিলিস আমাদের উপর যা যা চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো সব অন্যায়। এখন এই নোংরা জায়গা থেকে যদি না বেরোতে পারিস তাহলে সেটা আরো বড় অন্যায় হবে, তোর অর্জুনের সাথেও আর তোর বাচ্চার সাথেও। কিন্তু এখন আমি যদি আমার মাকে ছেড়ে চলে যাই তাহলে তাহলে তোমার মায়ের সঙ্গেও অবিচার করা হবে। মিনা, জীবনের কথা ভাবতে হবে। একদিকে দুটো নিষ্পাপ জীবন রয়েছে, তোর বাচ্চা আর তোর আর অর্জুনের পুরো জীবনটা, আর অন্যদিকে তোর মায়ের জীবন, যেটা কোথাও না কোথাও অনেক আগের থেকেই নরকে। কিন্তু তুই একটা সুযোগ দিলে হয়তো এই নরক থেকে বেরিয়ে আসতে পারবে। আর তুই দেখে নিস, যখন তোর মা জানতে পারবে তুই খুব সুখে আছিস, এই দেবীমার কোনো প্রকার প্রকোপ নেই তোর ওপর, তখন নিজেই তোর কাছে চলে আসবে। কিন্তু কিছু যদি করে ফেলে তখন? কিচ্ছু করবে না মিনা, প্রভুদাসীরা এত দুর্বল হয় না। দুর্বল না হলে তুই তোর মেয়েকে নিয়ে চলে আসছিস না কেন? তোর মেয়েটাও তো স্কুলে যেতে পারবে। তুই চলে গেলে হয়তো একটা রাস্তা বেরোবে, আর আমিও সাহস করে তোর সাথে সাথে চলে আসব। আচ্ছা প্রভা, ওই এনজিও সেই মহিলা বিশাখা দেবী, ওনাকে তুই পাঠিয়েছিলি না? না, আমি তো পাঠাইনি। কিন্তু কে বলতে পারে দেবীমাই পাঠিয়েছিল তোর কাছে? তুই এরকমটাই ভেবে নে। আর এটা ভাব, তুই তোর মেয়ে আশাকে কোথায় পাঠাতে চাস? স্কুলে, যেখানে সব সময় খেলাধুলো করবে, হাসি খুশি থাকবে, নাকি এমন কোনো লোকের কাছে যেখানে সব স্বপ্নকে আগেই মেরে ফেলতে হয়? ভাব মিনা। অবশেষে সব ভয়, আফসোস আর অপরাধ বোধের ওপর পাথর চাপিয়ে মিনা তার মেয়ে আশাকে নিয়ে অর্জুনের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই সবচেয়ে বড় পদক্ষেপের পর পরবর্তী পদক্ষেপগুলো নিজের থেকে এগোতে থাকে। সেই এনজিও এই দম্পতির পুনর্বাসনে সহায়তা করে। মিনা বা অর্জুনের গ্রামবাসীরা যাতে দাঙ্গা না করতে পারে সেজন্য পুলিশের কড়া নজরদারিতে এনজিওর কর্মকর্তারা তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। মিনার মা বৈষ্ণবী বেশ ভালো রকমের ধাক্কা খায় এটা জেনে যে তার মেয়ে নিজের বিদ্রোহকে এই সীমা পর্যন্ত নিয়ে গেছে। করুণা, করুণা নামটা কেমন? খুব ভালো। অর্জুন, মায়ের সাথে দেখা হয়েছিল? হয়েছিল। কি বলল? দেখা করতে চায় আশার সঙ্গে, করুণার সঙ্গে, তোমার সঙ্গেও। এনজিও সহায়তায় আশার বার্থ সার্টিফিকেট বানানো হয়
আর এরপর দ্বিতীয় মেয়ে করুণার কেসে কোনো সমস্যাই হয়নি। এনজিও অর্জুনকে ছোটখাটো ব্যবসা শুরু করতেও সাহায্য করছে। আর সেই সঙ্গেই আশা আর করুণার প্রতিপালন এবং শিক্ষার জন্য এই পরিবারটিকে সরকারি স্কিম পাইয়ে দেওয়া হচ্ছে। মিনার এই দুঃসাহসিক পদক্ষেপ গোটা গ্রামে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। গ্রামের লোকেরা তাকে দেবী মাকে রুষ্ট করার জন্য, প্রথা ভঙ্গ করার জন্য তিরস্কার তো করে বটে, কিন্তু বাড়ির উঠোনে ফিসফিস করে বলে যে মিনা সঠিক পদক্ষেপই নিয়েছে। মিনার বিদ্রোহ একথাকে মিথ্যা প্রমাণ করেছে যে প্রথাকে অস্বীকার করলে দেবী মায়ের প্রকোপ গোটা গ্রামের উপর পড়বে। আর সেই সঙ্গে মানুষ এটাও দেখতে পেয়েছে যে ভাগ্যই শেষ কথা হয় না, জীবনের লাগাম নিজের হাতেও তুলে নেওয়া যেতে পারে, যেমনটা অর্জুন আর মিনা নিয়েছিল। আমরা সবাই এটা জানি যে আমাদের দেশে কোনো ধর্ম, রীতি বা প্রথা নিয়ে মন্তব্য করা বা তার বিষয়ে উল্লেখ করায় বিপদ থেকে যায়, যে কারো চিন্তাভাবনায় হয়তো আঘাত লাগতে পারে, কিন্তু নীরবতা এর উপশম নয়। যদি আমরা সবাই চুপ করে বসে থাকি, তর্ক বিতর্ক বা আলোচনা না হয়, তাহলে ধর্মের নামে চলতে থাকা এই মানবাধিকার লঙ্ঘনকে কিভাবে আটকানো সম্ভব? আমাদের দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের সম্মান এবং অধিকারকে রক্ষা করে, কিন্তু আমাদের দেশে উন্নত আইন থাকা সত্ত্বেও কিছু ক্ষতিকারক প্রথা এখনো চলে আসছে। আর এটা কোনো গোপন বিষয় নয়। মহিলাদের সুরক্ষা, তাদের অধিকার, তাদের সম্মান, এইসব নিয়ে আলোচনা অকারণ মনে হয়, বৃথা মনে হয়, যেখানে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির মূল ভিত্তির সিদ্ধান্তে এতটাই বিকৃতি এসে পড়েছে যে মহিলাদের নিগ্রহকে পরম্পরা, রেওয়াজ আর বৈধতার স্থানে উপনীত করা হয়েছে। এবার আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ক্রাইম পেট্রোল সতর্কতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন, আগামী পর্বে ঠিক এই সময়। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।